নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প হাওয়া বন্দুক। দিন যায়, থাকে কথা। মনিকার দিন যায়, কিন্তু কিভাবে যায় কেউ কি তা জানে? তার সুখের ধারণাও খুব বড় নয়, দুঃখের ধারণাও নয় বড়। ছোট সুখ, ছোট দুঃখে দিন তার কেটে যেত। বুকের মধ্যে প্রজাপতির মতো উড়ন্ত একটুখানি সুখ, বা ছোট্ট কাঁটার মতো একটু দুঃখ, এ তো থাকবেই। নইলে বেঁচে যে আছে তা বুঝবে কেমন করে মনিকা? কিন্তু সুখ দুঃখের সেই ছোট ধারণা ভেঙে দুয়ার খুলে বিশাল পুরুষের মতো অচেনা দুঃখ যখন সামনে এসে দাঁড়ায়, যখন লুটেরার মতো দাবি করে সর্বস্ব, তখন সেই দুঃখ আকাশ বা সমুদ্রের মতো ভুবন ব্যাপ্ত বিশালতার ধারণা নিয়ে আসে। মনিকার দুর্বল মাথায় তা যেন ধরে না। গড়ের মাঠে শীতের মেলায় তারা হেঁটেছিল দুজনে। তখন টুকুন ছিল না। সঞ্জয়ের সঙ্গে তখনও তার বিয়ে হয়নি। চুরি করা দুর্লভ বিকেলে তারা ওই রকম বেরোতে পারত। সঞ্জয় অফিস থেকে বেরিয়ে আসতো, মনিকা পালাতো কলেজ থেকে। একদিন তেমনই তারা গিয়েছিল শীতের মেলায়। মেলায় ছিল রঙিন আলো, সজ্জিত মানুষের ভিড়, নাগরদোলা, লক্ষ্যভেদের দোকান, ছিল ধুলো, শীতের বাতাস, আর ছিল রোমহর্ষ। বিষণ্ণতা কোথাও ছিল না। লক্ষ্যভেদের দোকানে চক্রাকারে সাজানো বেলুন, ঝুলন্ত খেলনা, বল। দোকানি ডাকছে, প্রতি শট 5 পয়সা, আসুন, হাতে টিপ দেখে নিন। সঞ্জয় দাঁড়ায়। মনিকা, হাতে টিপ দেখি। কি হবে ছাই হাতের টিপ দেখে? দেখি না, যদি অর্জুনের মতো লক্ষ্যভেদ করতে পারি। তাহলে কি হবে? অর্জুন লক্ষ্যভেদ করে কি যেন পেয়েছিল? দ্রৌপদী। আমিও পাবো মনিকাকে। পেয়ে তো গেছই, সবাই জানে আমাদের বিয়ে হবে। সঞ্জয় একটা শ্বাস ফেলে বলে, মনিকা, তোমাকে বড় সহজে পেয়ে গেছি আমি। ঠিক ডুয়েল লড়তে হয়নি, যুদ্ধ করতে হয়নি, মা বাবা বাধা দেয়নি, কিন্তু এত সহজেই কি কিছু পাওয়া ভালো? মনিকা ভ্রু কুঁচকে বলে, ভালো নয়, তবে তুমি কি চাও? তোমার আমার মধ্যে বাধা বিঘ্ন আসুক? না না, তা নয়। তবে কি তুমি আমাকে মোটেই চাও না আমি সহজলভ্য বলে? তাও নয়, তোমাকে চাই, কিন্তু এত সহজে নয়। সহজে কিছু পেলে মনে হয় পাওয়াটা সম্পূর্ণ হচ্ছে না। জয়ের আনন্দই আলাদা। মনিকা হাসল, বলল, তবে বরং আমি কিছুদিনের জন্য অন্য পুরুষের প্রেমে পড়ে যাই, কিংবা চলে যাই 2 বছরের জন্য দিল্লির মাসির বাড়িতে। বিয়ে পরীক্ষাটা না হয় ওখানেই দেব। নইলে চলো, ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকি। তুমি অনেক ঝামেলা টামেলা করে আমাকে ফের বাঁচিয়ে তোলো, তাতে বেশ দুর্লভ হয়ে উঠে আমি। সঞ্জয় মৃদু হেসে বলে, না না, অতটা করার কিছুই নেই। বরং ওই টার্গেটের দোকানে চলো, একটা বেলুন দেখিয়ে দাও, আমি ফাটাবো। ফাটালে কি হবে? তোমাকে জয় করা হবে। না পারলে জয় করা হবে না। তাহলে আমাদের বিয়েও হবে না? সঞ্জয় মাথা নেড়ে বলল, না। বাবা, তাহলে আমি ওর মধ্যে নেই। আমি সব কিছু সহজে পেতে ভালোবাসি। সঞ্জয় তার হাতখানা ধরল, বলল, মনিকা, ওই যে মাঝের হলুদ রঙের বেলুনটা, ওটাকে ফাটাবো 3 চান্সে। যদি না পারো? না পারলে? কথা শেষ করে না সঞ্জয়। পারলে বিয়ে হবে না,
মনিকা খুব গম্ভীর হয়ে বলল, শোনো। কি? তুমি ইয়ার্কি করছো? না, সিরিয়াস। ভীষণ। মনিকা শ্বাস ছেড়ে বলে, তুমি ভীষণ জেদি। পুরুষ মানুষের জেদ থাকা ভালো, কিন্তু যার ওপর আমাদের মরণ বাঁচন, তা নিয়ে তোমার খেলা কেন? সঞ্জয় কাতর স্বরে বলে, মনিকা, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই তোমার আমার ভাব। পাশাপাশি বাড়িতে বড় হয়েছি। বড় হতে হতেই জেনে গেছি তোমার সঙ্গে আমার বিয়ে হবে। কত সহজ ব্যাপারটা বলো তো। কোনো রহস্য নেই, রোমাঞ্চ নেই, প্রতিযোগিতা নেই। এ কেমন পাওয়া? আজকের দিনটাই একটুক্ষণের জন্য এসো একটু দুর্লভ হই। কিছুক্ষণ অনিশ্চয়তা খেলা করুক আমাদের সম্পর্কের মধ্যে। মনিকার বড় অভিমান হয়েছিল মনে মনে। সে কি বাজিকরের দোকানের জিনিসের মতো হয়ে গেছে? সে কি লটারির পুরস্কার? তাদের এতদিনকার সম্পর্ক একটা হলুদ বেলুনের আয়ুর উপর নির্ভর করবে অবশেষে? ছোট্ট একটু দুঃখ কাঁটার মতো ফুটল বুকে। ছোট্ট কাঁটা, কিন্তু তার মুখে বড় বিষ, বড় জ্বালা। মনিকার চোখ ভরে জলও কি আসেনি? এসেছিল। মুখ ফিরিয়ে সে সেই জলটুকু মুছেছিল গোপনে। বলল, শোনো, আমি লটারির প্রাইজ নই। আমি তোমাকে পেতে চেয়েছি সমস্ত অন্তর দিয়ে। তোমাকে যে ভালোবাসি সে আমার পুজো। আমি কেন নিজেকে অত হালকা হতে দেব? তুমি চলো, ওই দোকানে যেও না, ও খেলা ভালো নয়। কিন্তু সঞ্জয় বড় জেদি। ওই জেদি তাকে পুরুষ করেছে। ও জেদি মনিকাকে মুগ্ধ করেছে কতবার। সঞ্জয় মাথা নাড়ালো, মুখে হাসি নিয়ে বলল, শোনো মনিকা, বেলুনটা আমি ঠিক ফাটাবো। এসব নিয়ে খেলা করো না, চলে এসো। না, প্লিজ, 3টে চান্স দাও। মনিকা একটা শ্বাস ফেলল, তারপর আস্তে করে বলল, কিন্তু মনে রেখো, যদি না পারো এ বিয়ে হবে না। আমিও তো তাই বলছি। মনিকার ঠোঁট কেঁপে ওঠে, গলা ধরে যায় আবেগে। সঞ্জয়ের কাছে তার অস্তিত্ব কি এতই পলকা? যদি ও না পারে, তবে সে ওর কাছে মিথ্যে হয়ে যাবে। এই সামান্য খেলায় সারা জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে তারা। মনিকা ইচ্ছে করলে সঞ্জয়কে টেনে আনতে পারত জোর করে, কিংবা কেঁদে কেটে বায়না করে নিবৃত্ত করতে পারত, যেমন সে অন্য সময় করে। কিন্তু ওই সর্বনাশা মুহূর্তে হঠাৎ এক অহংকার, অভিমান, জেদ চেপে ধরল মনিকাকেও। তার জল ভরা চোখ থেকে বিদ্যুৎ বর্ষিত হলো। কান্নাটা চেপে রেখে সে বলল, বেশ। দোকানি বন্দুক ভরে এগিয়ে দিল। সঞ্জয় বন্দুক তুলে একবার মনিকার দিকে তাকিয়ে একটু হাসল। বলল, মাঝখানের ওই হলুদ বেলুনটা, বুঝলে, লক্ষ্য করো। করছি, গম্ভীরভাবে বলল মনিকা। সঞ্জয় কাঁধ পর্যন্ত বন্দুক তোলে, নিবিষ্ট মনে লক্ষ্য স্থির করতে থাকে। মনিকার একবার ইচ্ছে হয় বন্দুকটা ওর হাত থেকে টেনে নিয়ে পালিয়ে যায়। সে তৃষিত চোখে চেয়ে দেখছিল সঞ্জয়ের দীর্ঘকায় সুন্দর দেহটি, ধারালো মুখ, অবিন্যস্ত চুল নেমে এসেছে কপালে। ওই পুরুষ, আবাল্য পরিচিত মানুষটি একটু ভুলের জন্য চিরদিনের মতো হারিয়ে যাবে জীবন থেকে। এই কি ছেলে মানুষই! ট্রিগার টিপল সঞ্জয়। শব্দটা ছড়াক করে মনিকার বুকে এসে ধাক্কা মারল, নড়িয়ে দিল তার দুর্বল হৃৎপিণ্ড। দেওয়াল ঘড়ির দোলকের মতো বুকে দুলতে থাকে। সঞ্জয় পারেনি। হ্যাঁ এবং না, এর ভেতরে আলো আর অন্ধকারের ভিতরে, সুখ ও দুঃখের ভিতরে টিক 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 করে যাওয়া আসা করে তার বুকের দেওয়াল ঘড়ির পেন্ডুলাম। সে শুধু ফিসফিস করে বলে, আহার মাত্র 2টো চান্স, দেখো, সাবধান। সঞ্জয়ের মুখের হাসি মুছে গেছে, ভ্রু কোঁচকানো। সে আবার বন্দুক নেয় দোকানির কাছ থেকে, তোলে, অনেকক্ষণ ধরে লক্ষ্য স্থির করে।
কিন্তু মনিকা লক্ষ্য করে ওর হাত কাঁপছে। বড় মায়া হয় মনিকার। সে বুঝল এবারেও সঞ্জয় পারবে না। দু চোখ ভরে আবার জল এলো তার। ভাঙা কাঁচের ভিতর দিয়ে দেখলে যেমন অদ্ভুত দেখায় চারধারকে, তেমনই চোখের জলের ভিতর দিয়ে সে দেখতে পেল রঙিন আলোর সুন্দর মেলাটি যেন ভেঙে চুরে ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রতিবিম্বই বলে দিচ্ছে এ পৃথিবীর সুখ ভঙ্গুর, জীবন কত অনিশ্চিত। সঞ্জয়ের হাওয়া বন্দুকের শব্দ এবারও কাঁপিয়ে দিল মনিকাকে। সেই সঙ্গে যেন কেঁপে উঠল পৃথিবী। ভেঙে পড়ার আগে আর্তনাদ করে উঠল সমস্ত ভুবন। দ্রুত দোল খেতে লাগল বুকের দোলকটি, যেন বা খসে পড়ার আগে সে তার শেষ দোলায় দুলছে। এবারও লাগেনি। সঞ্জয়ের মুখে রক্ত এসে জমা হয়েছে। ফেটে পড়ছে ভয়ঙ্কর মুখখানা। দুটো চোখ জলজল করে উত্তেজনায়। তার ঠোঁট সাদা। দোকানি আবার বন্দুক ভরে এগিয়ে দেয়। নির্লিপ্ত গলায় বলে, এবার মারুন, ঠিক লাগবে। লাগবে? সঞ্জয় প্রশ্ন করে। দোকানদার তো ভেতরের কথা কিছু জানে না, সে তাই ভালো মানুষের মতো বলে, আসলে মনটা স্থির করাই হচ্ছে সত্যিকারের টিপ। চোখ আর হাত তো মনের গোলাম, মনটাকে স্থির করুন, ঠিক লাগবে। সঞ্জয় বন্দুকটা শেষবারের মতো হাতে নিল। তারপর মনিকার দিকে ফিরে চাপা গলায় ডাকল, মনিকা। যদি না লাগে তবে? মনিকা শ্বাস ফেলে বলে, তুমি তো জানোই। সঞ্জয় মাথা নেড়ে বলে, জানি ঠিক, তাই একটা কথা বলে নি, যদি না লাগে তবে আমাদের সম্পর্ক কবে থেকে শেষ হবে? মনিকা ধীর গলায় বলল, আজ, এখন থেকে। আমরা একসঙ্গে ফিরব না? না। তুমি একা ফিরবে? আজ থেকে অন্য মানুষ হয়ে যাবে। আমার মনিকা আর থাকবে না তুমি। তুমিই তো ঠিক করেছ সেটা। সঞ্জয় ম্লান একটু হেসে বলল, হ্যাঁ। তারপর একটা শ্বাস ফেলে বলে, মনিকা, এবার যদি না লাগে তবে আমাদের সম্পর্ক তো শেষ হয়ে যাবে। তবু তোমাকে বলিনি, আমি তোমাকে খুব 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 ভালোবাসতাম, আর কখনো কাউকে এত ভালোবাসতে পারবো না। মনিকা রুমাল তুলে দাঁতে কামড়ে ধরল। তবু কি পারে দমকা কান্নাটাকে আটকাতে? কোনো ক্রমে কেবল অসহায় একখানা হাত বাড়িয়ে দিয়ে বলল, শোনো। কি? শেষ চান্সটা থাক, মেরো না। কেন? আমি তোমাকে ভালোবাসি। আমিও। তবে ওটা থাক, সারা জীবনের জন্য বাকি থাক। হেরে যাব মনিকা? পালাবো? তাতে কি, কেউ তো জানবে না। সঞ্জয় দ্বিধায় পড়ল কি, বন্দুকটা রাখলো, একটা সিগারেট ধরালো, কোঁচকালো চোয়ালের পেশি দ্রুত ওঠা নামা করল। সিগারেটটা গভীরভাবে টানল সে। ধোঁয়া ছেড়ে সেই ধোঁয়ার ভেতর দিয়ে মনিকার অস্পষ্ট মুখের দিকে চেয়ে রইল একটুক্ষণ। তারপর বলল, কেউ জানবে না, কিন্তু তুমি তো জানবে। কি জানবো? আমি যে পালালাম। আমি ভুলে যাব। সঞ্জয় মৃদু হাসে, মাথা নাড়ে। তা হয় না। আমাকে বুকের মধ্যে নিয়েও তুমি মনে মনে ঠিকই জানবে যে এ লোকটা কাপুরুষ। এ লোকটা শেষবার বন্দুক চালাতে ভয় পেয়েছিল। মনিকার চোখের জল গড়িয়ে নামল। দোকানদার অবাক হয়ে দেখছিল তাকে। সামান্য বেলুন ফাটানোর টার্গেটের খেলায় কান্নাকাটির কি আছে তা তো তার জানা ছিল না। রঙিন আলোর মেলায় আনন্দিত মানুষজন কেউই জানত না মেলার মাঝখানে কি এক সর্বনাশা ঘটনা কত নিঃশব্দে ঘটে যাচ্ছে। সঞ্জয় ধীরে বন্দুকটা তুলে নেয়। মনিকা মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। হাওয়া বন্দুকটা ধীরে ধীরে কাঁধের কাছে তুলে নিচ্ছিল সঞ্জয়। দিন যায়, কথা থাকে। দোকানদার বলেছিল, হাত আর চোখ হচ্ছে মনের গোলাম। মন স্থির থাকলে লক্ষ্যভেদ হয়।
মনিকা ভাবে, তবে কি মনই স্থির ছিল না সঞ্জয়ের? মনিকার প্রতি তবে কি স্থির ছিল না সঞ্জয়ের মন? তাহলে কেন বন্দুকের খেলায় ওই হেলাফেলা উদাসীনতা? মনিকা দাঁতে রুমাল ছিঁড়ে ফেলল টানে। দুহাত প্রাণপণে মুঠো করে তার চারধারে ভেঙে পড়ার আগের মুহূর্তের পৃথিবীকে দেখে নিল। নিষ্ঠুর, এবার চালাও ওই খেলনা বন্দুক। ভেঙে পড়ুক মনিকার জগৎ সংসার। সেই ভগ্নস্তূপের ওপর দিয়ে হেঁটে আজ একা ঘরে ফিরে যাবে মনিকা। চক্রাকারে সাজানো হরেক রঙের বেলুন, ঠিক মাঝখানের হলুদ বেলুনটা ফাটবে নাকি ফাটবে না সঞ্জয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করে। নলের ওপর দিয়ে চেয়ে থাকা বেলুনটার দিকে। পৃথিবী সুতোয় দুলছে, ছিঁড়বে, এক্ষুনি ছিঁড়বে। হাওয়া বন্দুকের শব্দ শেষবারের মতো বেজে উঠল। সঞ্জয়ের লিত হাত থেকে বন্দুকটা খসে যায়। মনিকা শিউরে ওঠে, ফিরে তাকায়। চক্রের মাঝখানে হলুদ বেলুনটা নেই, ফেটে গেছে। নরম রবার ঝুলে আছে ন্যাকড়ার মতো। দোকানদার বলল, বাহ, এই তো পেরেছেন। তারা দুজনে কেউই বিশ্বাস করেনি প্রথমে যে বেলুনটা সত্যিই ফেটেছে। বুঝতে সময় লাগে। বিহল গলায় সঞ্জয় ডাকে, মনিকা। লেগেছে, যা, সত্যি দেখো। মনিকা কাঁদে, তারপর চোখের জল মুছে হাসে। মেলাটা কেমন রঙিন আলোয় ভরা। সজ্জিত মানুষেরা কেমন হেঁটে যাচ্ছে চারদিক। অবিরল ঘুরে যাচ্ছে নাগরদোলা। বেলুনটা ফেটেছে। সেই আনন্দ সংবাদ নিয়ে শীতের বাতাস চলে যায় দিক বিদিকে। চারধারকে ডেকে যেন সেই বাতাস বলতে থাকে, আনন্দিত হও, সুন্দর হও, সব ঠিক আছে। তবু দিন যায়, কথা থাকে। বিয়ের পর 4 বছর কেটে গেছে। তারা দুজন এখন 3 জন হয়েছে। টুকুন 3 বছরে পা দিল। সেই মেলায় পা দিল। সেই মেলায় হাওয়া বন্দুকের খেলা তাদের কি মনে পড়ে? পড়ে হয়তো, কিন্তু কেউ মুখে বলে না। সঞ্জয় সিগারেট খেত খুব। মনিকা কোনোদিন আটকাতে পারেনি। রাত বিরেতে উঠে কাশত। মনিকা ঘুম ভেঙে উঠে উদ্বেগের গলায় বলতো, ইস, কি কাশি হয়েছে তোমার মাগো। সঞ্জয় কাশতে কাশতে বলে, স্মোকার্স কাপ, ও কিছু নয়, বলেই আবার সিগারেট ধরাতো। আবার সিগারেট ধরালে? সিগারেটের ধোঁয়া না লাগলে এ কাশি কমবে না। সিগারেট থেকেই এই কাশি হয়, সিগারেট খেলেই আবার কমে যায়। বিছানায় বসে খাচ্ছ, ঠিক একদিন মশারিতে আগুন লাগবে। সঞ্জয় উদাস স্বরে বলে, লাগুক না। লাগুক না, দাঁড়াও দেখাচ্ছি। শিগগির সিগারেট নেভাও। সঞ্জয় হাসতে থাকে। সিগারেট সরিয়ে নিয়ে বলে, আগুন লাগলে কি হবে মনিকা, সংসারটা পুড়ে যাবে। এই তো, পৃথিবীতে কিছুই তো চিরস্থায়ী নয়, যাক না পুড়ে। মনিকা শ্বাস ফেলে আবার বলে, তুমি বড় পাষাণ, বুঝলে, বড় পাষাণ। সঞ্জয় উত্তর দেয়, তুমি তো জানোই। মুখে যাই বলুক মনিকা, মনে মনে জানে একটুও নিষ্ঠুর নয় সঞ্জয়, একটুও পাষাণ নয়, বরং বেশি মায়ার ভরা সঞ্জয়ের মন। তবু তারা সুখী ছিল। সংসারে নানা সুখ দুঃখ ছায়া ফেলে যায়। ছোট ছোট সুখ, ছোট ছোট দুঃখ। সে সুখ দুঃখ কোনো সংসারে নেই। সঞ্জয় মোটামুটি ভালো একটা চাকরি করে। 3 বছরের টুকুন সকাল 8টায় তার নার্সারি স্কুলে যায়। সারাদিন সংসারের গোছগাছ নিয়ে থাকে মনিকা। সে জানে তার স্বামী সঞ্জয় একটু উদাসীন, তা হোক, তবু স্ত্রৈণ পুরুষের চেয়ে অনেক ভালো। সংসারের হাজার কাজের মধ্যে যখন অবসর পায় মনিকা, তখন দক্ষিণের জানালার ধারে আলো এসে বসে। টুকুনের জামার ছেঁড়া বোতাম সেলাই করে। বাপের বাড়িতে চিঠি লেগে, রেডিও বাজিয়ে কখনো বা নিজেই গান গায় গুনগুন করে। সেই সব অন্যমনস্কতার সময় কখনো কখনো হঠাৎ মনে পড়ে দৃশ্যটা। চারধারে সেই রঙিন ভয়ঙ্কর খেলাটা বেশ জেগে ওঠে। দূরাগত চিৎকার শুনতে পায়। এক দোকানদার ডেকে বলছে, প্রতি শট 5 পয়সা, আসুন হাতে টিপ দেখুন।
আর তখন মনিকা যেন সত্যিই দেখতে পায় সামনে চক্রাকারে সাজানো হরেক রঙের বেলুনের ঠিক মাঝখানে হলুদ বেলুনটি। সঞ্জয় হাওয়া বন্দুক তুলে দাঁড়িয়ে আছে। চারধারে মুমূর্ষ পৃথিবী ভেঙে পড়ার আগে কেঁপে উঠছে। মনিকার বুকে দেওয়াল ঘড়ির দোলক ধাক্কা দেয়, পড়তে থাকে। রাতে আজকাল সঞ্জয় বড় বেশি কাশে। কাশতে কাশতে দম আটকে আসে তার। মনিকা উঠে জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে, জল খাও তো। দাও। কাল তুমি ডাক্তারের কাছে যেও। দূর দূর, ডাক্তাররা একটা না একটা রোগ বের করেই, রোগ না থাকলেও। এ কাশি কিছু না। সিগারেটের প্যাকেটটা দাও তো টেবিল থেকে হাত বাড়িয়ে। খেও না, পায়ে পড়ি। আহ, দাও না। সিগারেটের ধোঁয়া ছাড়া কমবে না। রোজ তোমার এক কথা, তুমি আগে ডাক্তার দেখাও তো। ডাক্তাররা কিছু জানে না। তুমি খুব জানো। আমি ঠিক জানি, বরং একটা ওষুধ কিনে আনবো। মনিকা বিছানায় বসে সঞ্জয়ের চওড়া রোমশ বুকের ওপর হাত রাখে স্নেহে। এই পুরুষটিকে সে খুব চিনে গেছে। ভারী একগুঁয়ে, জেদি, তবু ভেতরে ভেতরে মেয়েদের মতোই নরম। বুকে হাত বুলিয়ে দিতে দিতে মনিকা বলে, নিজের ওপর তোমার একটুও নজর নেই। সারাদিন চা সিগারেটের ওপরে আছো। এ তো ভালো নয়, বুঝলে? কাল থেকে সকালে আর 2 কাপ চা দেব না। দ্বিতীয়বারে চায়ের বদলে দুধ দেব। ধুস, ওসব বললে চলবে না, খেতে হবে। আর অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে। সারাদিন তো বাসাতেই থাকো না, ঠিক যেন পেইং গেস্ট। সারাক্ষণ ঘরে থাকা যায়? তাহলে আমি কি করে থাকি? মেয়েরা পারে, সংসারে তাদের জান পোতা হয়ে থাকে। তাই নাকি? আর তোমার জান কোথায় পোতা আছে শুনি? নতুন করে কারো প্রেমে পড়নি তো? সঞ্জয় হাসে। ইচ্ছে তো করে একটা হারেম বানিয়ে ফেলি, কিন্তু এ বয়সে কে আর ফিরে তাকাবে বলো? ফিরে তাকাবার লোকের অভাব নেই। সেদিন মনুর বিয়েতে ওর যে একদল কলেজের বন্ধু এসেছিল, তাদের মধ্যে একজন শ্যামলা মতো মেয়ে হাঁ করে তোমাকে খুব দেখছিল। যা, তোমার যত বানানো কথা। সত্যি বলছি মাইরি। আমার গা ছুঁয়ে বলছো তো? ও বাবা, বলে মনিকা হাত টেনে নেয়। কি হলো, হাতটা সরিয়ে নিলে কেন? তোমাকে ছুঁয়ে দিলাম যে। সঞ্জয় হাসে। গা ছুঁয়ে বলতে সাহস হচ্ছে না, তার মানে মিথ্যে কথা বলছো? না গো, সত্যি মেয়েটা দেখছিল। তবে গা ছুঁয়ে বলো। না না, তোমাকে ছুঁয়ে আমি কখনো দিব্যি গালি না। তাহলে বলি, তুমি যে বড় দর্জির দোকানে ব্লাউজ বানাতে দাও, সেখানকার সুন্দর মতো সেলসম্যানটি তোমার দিকে যেভাবে তাকিয়ে থাকে। যা, বলবে না নোংরা কথা, বলে মনিকা। আর সেদিন পাড়ার ছেলেরা যে চাঁদা চাইতে এসেছিল, তাদের মধ্যে একজন কেন তোমার কাছে জল চেয়ে খেয়েছিল জানো? এই এই এমন মারবো না, কেবল বানাচ্ছে। চুপ করো, ওসব শুনলেও পাপ। তারা দুজনেই খুব হাসতে থাকে, কারণ তারা জানে ওসব কথা সত্যি নয়, কিংবা হলেও তাদের কিছু যায় আসে না। তাদের ভালোবাসা গভীর। সকালে টুকুন দুলে দুলে পড়ছে, বা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ফুল? ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 bags ফুল। মনিকা রান্নাঘরে ঝিকে বকছে, রোজ তোমার আসতে বেলা হয়ে যায়। এটু বাসনপত্র পড়ে আছে, ঝাঁটপাট হয়নি, 7টা বেজে গেল। টুকুনের স্কুলের বাস আসবে এক্ষুনি, কখন কি হবে বলো তো? ঝি উত্তর দেয়, কি করব বৌদি, বড় বাড়িতে বেশি মাইনে দেয়, তারা সহজে ছাড়তে চায় না। কেবল এটা করে যাও, ওটা করে যাও। তোমার বাড়ি সেরে আবার এক্ষুনি ও বাড়ি দৌড়তে হবে। বেশি মাইনে যখন তখন ও বাড়ির কাজই ধরে রাখো, আমারটা ছেড়ে দাও, আমি অন্য লোক দেখে নিই। পই পই করে বলি, আমার ছেলের সকালে স্কুল, কর্তারও অফিস 9টায়, একটু তাড়াতাড়ি এসো। তুমি কেবল বড় লোকের বাড়ির বেশি মাইনের কাজ দেখাও। বাথরুম থেকে ক্রমান্বয়ে কাশির শব্দ আসে। টুকুন এক নাগাড়ে ব্যা ব্যা ব্ল্যাক শিপ পড়ে যাচ্ছে। মনিকা ডাক দিয়ে বলে, টুকুন, কেবল ওই কবিতাটা পড়লেই হবে? একটু অঙ্ক বইটা দেখে নাও, কাল অঙ্কে ব্যাড পেয়েছো।
মনিকা বাথরুম থেকে ক্ষীণ গলায় সঞ্জয় ডাকে। মনিকা উত্তর দেয়, কি বলছো? একটু শুনে যাও। দাঁড়াও, আমার হাত জোড়া, ডালে সম্বর দিচ্ছি। এসো না। উফ, আমি যেতে পারবো না। টুকুনের টিফিন বাক্স গোছানো হয়নি, জলের বোতলে জল ভরা হয়নি, এক্ষুনি বাস এসে পড়বে। সঞ্জয় চুপ করে থাকে। তারপর আবার শোনা যায় তার কাশির শব্দ, দম বন্ধ করা সেই কাশি, তারপরেই ওয়াক তুলে বমি করার শব্দ। ওমা, কি হলো? বলে মনিকা উঠে বাথরুমের বন্ধ দরজা এসে ধাক্কা দেয়। এই, কি হয়েছে? এই। ভেতর থেকে উত্তর আসে না, কেবল বেসিনে জল পড়ে যাওয়ার শব্দ হতে থাকে। দরজায় ধাক্কা দেয় মনিকা। এই, দরজাটা খোলো না, কি হয়েছে তোমার? বমি করছো কেন? সঞ্জয় উত্তর দেয় না। মনিকা দরজায় ক্রমাগত ধাক্কা দেয়। এই, কি হয়েছে? ওগো, দরজাটা খোলো না। মনিকা চিৎকার করে ডাকে, সুধা, এই সুধা। সুধা দৌড়ে আসে। কি হলো গো বৌদি? দেখো, তোমার দাদাবাবু দরজা খুলছে না। কি জানি কি হলো, অজ্ঞান টজ্ঞান হয়ে গেল না কি? শরীর খারাপ ছিল? হ্যাঁ, তুমি শিগগির বাড়িওয়ালাকে খবর দাও। কিন্তু খবর দেওয়ার দরকার হয় না। ছিটকিনি খোলার শব্দ হয়, দরজা খুলে দেয় সঞ্জয়। তার দিকে তাকিয়ে মনিকা বিমূঢ় হয়ে যায়। অত বড় মানুষটাকে কেমন দুর্বল দেখাচ্ছে। ঠোঁট সাদা, মুখে রক্তাভা, চোখের দৃষ্টি খানিকটা ঘোলাটে। একটা হাত বাড়িয়ে সঞ্জয় বলে, ধরো আমাকে। মনিকা দুহাতে জড়িয়ে ধরে তার মানুষটাকে। কি মস্ত শরীর! মাত্র 32 বছর বয়সের যুবক স্বামীটি তার কি হলো? কি হতে পারে মানুষটার? কি হয়েছে তোমার ওগো? কি জানি, কাশি এলো খুব, কাঁচতে কাঁচতে বমি হয়ে গেল। আমাকে একটু শুইয়ে দাও। বাইরে বাসের হর্ন বাজে। টুকুন দৌড়ে আসে। মা, বাস এসে গেছে, টিফিন বাক্স আর জলের বোতল দাও। দিচ্ছি দিচ্ছি বাবা। টুকুন বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? কিছু না। শুয়ে আছো কেন? আজ তোমার ছুটি? সঞ্জয় শ্বাস ফেলে বলে, ছুটি? না, ছুটি নয়, তবে বোধহয় এবার ছুটি হয়ে যাবে। কেন বাবা? মাঝে মাঝে মানুষের ছুটি হয়ে যায় বিনা কারণে, বলে সঞ্জয় হাসে। বলে, তোমাকে খ্যাপালাম, কিছু হয়নি, তুমি স্কুলে যাও। যাই বাবা, টাটা। টাটা। বাইরে বাঁশের শব্দ হয়। মনিকা গম্ভীর স্বরে ঘরে আসে, হাতে দুধের কাপ, চামচে দিয়ে ভাসন্ত পিঁপড়ে তুলছে। কাপটা এগিয়ে দিয়ে বলে, দুধটা খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না, এখনো বমির ভাবটা আছে, খেলে বমি হয়ে যাবে। আমি ডাক্তারকে খবর দিয়েছি। সঞ্জয় একটা শ্বাস ফেলে বলে, সিগারেটের প্যাকেটটা দাও। না, আর সিগারেট নয়। দাও না, মুখটা টক টক লাগছে, সিগারেট খেলে বমির ভাবটা কমবে। না, এত বাড়াবাড়ি আমি করতে দেব না। ওফ, বলে সঞ্জয় হতাশভাবে চেয়ে থাকে। শোনো, তুমি টুকুনকে কি বলছিলে? কি বলবো? কিছু বলনি? আমি পাশের ঘর থেকে সব শুনেছি। কি শুনেছ? ওইটুকু ছেলেকে ওইসব কথা বলতে তোমার মায়া হলো না? ও কি বুঝেছে নাকি? নাই বা বুঝলো, তুমি বললে কেন? ছুটি মানে কি তা কি আমি বুঝি না? কি মানে বলো তো? বলবো না, তুমিও জানো আমিও জানি। মনিকা, সিগারেট দাও। না। তাহলে আবার কাশি শুরু হবে। হোক, সিগারেট কিছুতেই দেব না। আগে বলো, কেন বলছিল ওই কথা? এমনি। মনিকা কিছুক্ষণ চুপ করে থাকে। বহুদিনের হারিয়ে যাওয়া একটা দৃশ্য মনে পড়ে। মেলার দোকানে মনিকাকে বাজি রেখে হাওয়া বন্দুকের লক্ষ্যভেদের খেলা খেলছে সঞ্জয়। জীবনে মনিকা কোনোদিনই ঘটনাটা ভুলতে পারবে কি? পারবে না। কেবলই সংশয় খোঁচা দেয়। যাকে ভালোবাসে মানুষ, তাকে কি করে এক মুহূর্তের খেয়াল খুশিতে হারজিতের খেলায় নামিয়ে আনতে পারে? তবে কি সঞ্জয় কোনোদিনই তেমন করে ভালোবাসেনি তাকে? সেই জন্যেই কি এই সাজানো সুন্দর সুখের সংসার ছেড়ে চলে যাওয়ার বড় স্বাদ হয়েছে তার? ও টুকুনকে কেন বলল মাঝে মাঝে মানুষের ছুটি হয় বিনা কারণে? ওই ছুটির জন্য বড় স্বাদ সঞ্জয়ের।
মনিকা বিছানার এক ধারে বসল। স্বামীর মাথাটা টেনে নিল বুকের ধার ঘেঁষে। চুল এলোমেলো করে দিতে দিতে বলল, অমন কথা বলতে নেই। কখন স্বস্তির মুখে কথা পড়ে যায় আর কখনো বলো না। আচ্ছা, আমায় ছুঁয়ে বলো, বলবে না? সঞ্জয় হাসল, বলল, সিগারেটটা দাও না মনিকা। না। বাইরে বাড়িওয়ালার ছেলের ডাক শোনা যায়, বৌদি। মনিকা বলে, বোধহয় পল্টু ডাক্তারবাবুকে নিয়ে এলো। মনিকা বলল, আসছি পল্টু। মনিকা গিয়ে দরজা খোলে। ডাক্তারবাবু ঘরে আসেন। কি হয়েছে? ডাক্তারবাবু জিজ্ঞেস করেন। সঞ্জয়ের কাশির দমকাটা আবার আসে। দাঁতে দাঁত চেপে বলে, কিছু না, স্মোকার্স কাপ। দেখি, আপনি ভালো করে শোন তো। ডাক্তার সঞ্জয়কে মনোযোগ দিয়ে পরীক্ষা করতে থাকেন। মনিকাকে একটা টর্চ আনতে বলেন। টর্চ দিয়ে গলাটা দেখেন ভালো করে। গলার বাইরের দিকে কয়েকটা জায়গা একটু ফুলে আছে। সেগুলো হাত দিয়ে টিপে টিপে দেখে জিজ্ঞেস করেন, এগুলি কতদিন হলো হয়েছে? কি জানি, সঞ্জয় উত্তর দেয়। ডাক্তারবাবুর মুখটা ক্রমে গম্ভীর হয়ে আসে। একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে ওঠেন। মনিকা তার সঙ্গে সঙ্গেই বাইরের ঘরে আসে। ডাক্তারবাবু, বলুন, কীরকম দেখলেন? তেমন কিছু বুঝতে পারছি না, ওষুধগুলো দিন, দেখা যাক। হঠাৎ একটা অনিশ্চয়তা, এক ভয় চেপে ধরে মনিকার বুক। ভগবান, ডাক্তার কেন বুঝতে পারছে না? কয়েকদিন কেটে যায়। ওষুধে তেমন কোনো কাজ হয় না। কাশিটা যেমনকে তেমন থেকে যায় সঞ্জয়ের। কিছু খেতে পারে না। ওয়াক তুলে বমি করে ফেলে। শরীরটা জীর্ণ দেখায়। মস্ত চুল ভর্তি মাথাটা বালিশে ফেলে রেখে পায়ের দিকের জানালাটার দিকে উদাসভাবে বাইরের দিকে চেয়ে থাকে। কেবলই চেয়ে থাকে। মনিকা ডাকে, শুনছো? একটু হাঁটাচলা করো, শুয়ে থাকো বলেই তোমার খিদে পায় না। একটা সিগারেট দেবে মনিকা? না। পাষাণ, তুমি পাষাণ। মনিকার চোখে জল আসে, বলে, কোনোদিন তো বারণ করিনি জোর করে। অসুখ হলো কেন বলো? ভালো হও, তারপরে খেও। যদি ভালো না হই? ফের ওই কথা, তুমি বলেছিলে না যে আর বলবে না। সঞ্জয় শ্বাস ফেলে চুপ করে থাকে। ডাক্তার মাঝে মাঝে এসে তাকে দেখে যায়। একদিন চিন্তিত মুখে ডাক্তার মনিকাকে আড়ালে ডেকে বলে, গলার ঘাটা একটু অন্যরকম মনে হচ্ছে, বরং ডাক্তার বসুকে একবার দেখান। আপনার কি মনে হয়? কিছু বলা মুশকিল। দীর্ঘস্থায়ী কোনো ঘা দেখলে অন্যরকম একটা সন্দেহ হওয়া অস্বাভাবিক নয়। হয়তো তেমন কিছুই নয়, তবু দেখালে নিশ্চিত হওয়া যায়। ডাক্তারবাবু চলে গেলে মনিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ডাক্তারের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে তার দেরি হয় না। ডাক্তাররা সহজে নিজের অক্ষমতা প্রকাশ করে না। সুতরাং মনিকা বুঝতে পারে, এতকাল ছোট সুখ ছোট দুঃখের সঙ্গেই ছিল তার ভাব ভালোবাসা। এখন হঠাৎ সদর দুয়ার গেছে যে খুলে, অচেনা বিশাল পুরুষের মতো এক বড় দুঃখ এসে দাঁড়িয়েছে দরজায়, লুবিয়ার মতো। মনিকার ছোট মাথা তা বইতে পারে না। এ যে আকাশ পর্যন্ত ব্যাপ্ত, এ যেন সমুদ্রের মতো সীমাহীন। এ দুঃখ দাবি করে সর্বস্ব, সমগ্র ভুবন কেড়ে নেয়। দুপুরে স্কুল থেকে ফিরে এসেছে টুকুন। ভাত খেয়ে আলাদা বিছানায় ঘুমোচ্ছে। বড় ঘাম হয় ছেলেটার। একটা মাত্র পাতলা জামা গায়ে, তবু জলধারায় ভেসে যাচ্ছে গলা বুক। কপালে মুক্ত বিন্দু। মনিকা নিচু হয়ে টুকুনের মুখ দেখে। সবাই বলে ওর শরীরের গঠন আর চোখ দুখানা সঞ্জয়ের মতো। নিবিড় পিপাসায় দেখে মুখখানি মনিকা ফিসফিস করে ডাকে, টুকুন। টুকুন উত্তর দেয় না। ওর টুকুন। টুকুন উত্তর দেয় না। ওরে টুকুন, বেলা গেল, ওঠ। টুকুনের উত্তর নেই। নিঃসারে ঘুমোয় সে, নিশ্চিন্তে। টুকুন, ওঠ রে, আয়, দুজনে মিলে একটু কাঁদি। ডাক্তার বাসুর চেম্বারে ফোন করলো মনিকা। পোস্ট অফিসে গিয়ে ডাক্তার বাসুর সঙ্গে কথা বলতে চাই। উনি দিল্লিতে আছেন। কবে ফিরবেন? কনফারেন্সে গেছেন। কাল কি পরশু ফেরার কথা। আমার যে ভীষণ দরকার। কি দরকার বলুন? দয়া করে বলবেন ডাক্তারবাবু কিসের স্পেশালিস্ট? ওপাশের লোকটা বোধহয় একটু হাসল, বলল, ক্যান্সার।
আমি কাল আবার ফোন করব। কোন সময় আসার কথা? সকালের ফ্লাইটে, তবে কিছু বলা যায় না, হয়তো আটকেও যেতে পারেন। মনিকা সন্তর্পণে ফোনটি রেখে দেয়। বাসায় ফিরে দেখে সঞ্জয় শুয়ে আছে। উত্তর শিয়রে মাথা, পায়ের কাছে দক্ষিণের জানালা, শেষবেলার একটু রাঙা আলো এসে পড়ে আছে পাশে। সঞ্জয় চেয়ে আছে দক্ষিণের জানালা দিয়ে, অবিরল চেয়ে থাকে আজকাল। কথা বড় একটা বলে না, টুকুনকে আদর করে না, মনিকাকেও না। শেষ চান্সে হলুদ বেলুনটা না ফাটলে কোথায় থাকতো মনিকা আর কোথায় থাকতো সঞ্জয়? মনিকা সঞ্জয়ের দিকে চেয়ে থাকে, পিপাসায় তার ঠোঁট নড়ে, তার দু চোখ জলে ভেসে যায়। অচেনা পুরুষের মতো বড় দুঃখ এসে দাঁড়িয়েছে দুয়ার খুলে। হাতে তার হাওয়া বন্দুক, হলুদ বেলুনের মতো ঝুলে আছে। মনিকার হৃৎপিণ্ড বিদীর্ণ হবে, ভেঙে যাবে বুক। মনিকা শব্দ করে কেঁদে ওঠে। অবাক হয়ে সঞ্জয় চোখ ঘোরায়। কি হয়েছে? পাষাণ, তুমি পাষাণ। সঞ্জয় বুঝতে পেরে মাথা নাড়ে, শ্বাস ফেলে বলে, কেঁদো না, আমাকে বরং এখন থেকে একটা করে সিগারেট দিও রোজ। মনিকা হঠাৎ মুখ তুলে বলে, সিগারেট আর সিগারেট, সংসারে সিগারেট ছাড়া তোমার আর কিছু চাওয়ার নেই? না, মাথা নাড়ল সঞ্জয়। পাষাণ, তুমি পাষাণ। মনিকা কাঁদে। সঞ্জয় চুপ করে দক্ষিণের জানালা দিয়ে চেয়ে দেখে। টুকুন পাশের ঘরে ঘুমোয়। অনেক কষ্টে ডাক্তার বাসুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে মনিকা। সঞ্জয়কে নিয়ে একদিন হাজির হয় ছায়াচ্ছন্ন চেম্বারটায়। বাসু প্রবীণ ডাক্তার, বিচক্ষণ অভিজ্ঞ দুটি চোখ তুলে বললেন, কি হয়েছে দেখি? বলে সঞ্জয়কে চেয়ারে বসালেন। আলো জ্বালালেন কয়েকটা, ঝুঁকে ওর মুখ দেখতে লাগলেন। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে মনিকা। হাওয়া বন্দুক তুলেছে এক পাষাণ। দেওয়াল ঘড়ি পেন্ডুলামের মতো দোল খাচ্ছে। বুকের ভেতরটা এক হলুদ বেলুন দাঁতে চিবিয়ে আজও রুমাল ছিল মনিকা। ডাক্তার বাসু সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, কিছু হয়নি। মানে? সঞ্জয় প্রশ্ন করে। যা সন্দেহ করে এসেছেন আমার কাছে তা নয়। আজকাল সকলেরই এক ক্যান্সারের বাতিক। স্মোক করেন? করতাম। টনসিলটা পাকা, ফ্যারেঞ্জাইটিস আছে, সব মিলিয়ে একটা আলসার তৈরি হয়েছে। ওষুধ লিখে দিচ্ছি, সেরে যাবে। ডাক্তারবাবু ওষুধ লিখে দিলেন। সেরেও গেল সঞ্জয়। একদিন বলল, শোনো মনিকা, কি মনে আছে একবার মেলায় তোমাকে বাজি রেখে হাওয়া বন্দুকের খেলা খেলেছিলাম? মনে আছে। সেজন্য আমাকে ক্ষমা করো। মনিকা হাসে। তুমি কি ভাবো শেষ চান্সে বেলুনটা না ফাটালে আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? যেতে না? পাগল! কি করতে? আমি বন্দুকটা নিয়ে বেলুনটা ফাটাতাম, না পারলে সেফটি পিন ফুটিয়ে আসতাম বেলুনটায়। তুমি ডাকাত! বলে সঞ্জয় হাত অলক্ষ্যে হাওয়া বন্দুক নামিয়ে পরাজিত এক অচেনা পুরুষ ফিরে যায়। তার লক্ষ্য ভেদ হলো। বিদীর্ণ হয়নি মনিকার হৃদয়, সব ঠিক আছে। কোনোদিন আবার সেই বন্দুকবাজ ফিরে আসবে, লক্ষ্যভেদ করার চেষ্টা করবে বারবার। একদিন লক্ষ্যভেদ করবেও সে। ততদিন পর্যন্ত পৃথিবীর এই রঙিন মেলায় আনন্দিত বাতাস বয়ে যাক এই কথা বলে, ঠিক আছে, সব ঠিক আছে। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প হাওয়া বন্দুক। গল্পটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।